বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো হচ্ছে সুইচ ক্যাপাসিটর। এই চ্যাপ্টারটা হচ্ছে সুইচ ক্যাপাসিটর, এসসি, সুইচ ক্যাপাসিটর, সিতে ক্যাপাসিটর। তো আমরা সুইচ ক্যাপাসিটর দিয়ে আমরা সাধারণত রেজিস্ট্যান্সকে রিপ্লেস করি। তো এগুলো কিছু ইমপ্লিমেন্টেশন আমরা দেখাবো, যে আইসিতে, সিমস অ্যানালগ আইসিতে আমরা কিভাবে ইন্টিগ্রেটর, ইউনিট, গেইন বাফার, এই সমস্ত জিনিসগুলা কিভাবে তৈরি করি। তো এমনিতে তো অপ এম, আইসিতে অপ এম তৈরি করা হয়। তো অপ এমকে বিভিন্ন রকম ফাংশনালিটি দেওয়ার জন্য আমরা এই সুইচ ক্যাপাসিটরটা ইউজ করব। তো তোমরা পুরাতন ক্লাসে পড়ছো এই জিনিসগুলা, যে সুইচ ক্যাপাসিটর সিস্টেম না, যে অপ এম, আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজিং অপ এম, এই জিনিসগুলো তোমরা আগে পড়ছো। তো এটারই একটু ওভারভিউ এখানে এসে অপ এমটার প্লাসটা হচ্ছে গ্রাউন্ডের সাথে, আর মাইনাসটা হচ্ছে সাপ্লাইয়ের সাথে। আর অপ এমের এই পয়েন্টটাকে ভার্চুয়াল গ্রাউন্ড ধরা হয়। তার কারণ হচ্ছে যে এই প্লাস এবং মাইনাসটার ভোল্টেজ ডিফারেন্সটা খুব কম থাকে। তো যেহেতু এইটা গ্রাউন্ডের কাছে, তো সেই জন্য এটাকেও ভার্চুয়াল গ্রাউন্ড হিসেবে ধরা হয়। ফলে হবে কি, এখান থেকে যে সাপ্লাইটা আছে, সাপ্লাইয়ের কারেন্টটা পুরোটাই বলা যাবে যে এদিক দিয়ে যাবে ফিডব্যাক দিয়া। আর এফ হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর আড়াইটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। এইদিকে সামান্য যাবে, ওইটা আমরা ইগনোর করতে পারি। তো এখানে যে আউটপুট ভোল্টেজটার রিলেশনটা আসে এরকমভাবে, এটা তোমরা দেখে নিও কীভাবে আসে। তো আমাদের এখানে I0, যেটা এখানে ইনপুটের দিকে আর আউটপুটের দিকে ঢুকতেছে, মানে চার্জিং হচ্ছে, I0 সমান হচ্ছে এই কারেন্টটা, আই কারেন্ট প্লাস লোডের কারেন্ট IL, এই দুইটার মিলিত ফল। আর ভি আউটটা হচ্ছে, যেহেতু এইটা গ্রাউন্ড, তাহলে ভি আউটটা আসলে এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজটা, এটা হচ্ছে ভি আউট। তো এটা নেগেটিভ কেন? কারণ হচ্ছে এখান থেকে কারেন্টটা এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এখানে পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে। এই পজিটিভটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে নেগেটিভটা তো আরও নেগেটিভ হবে, তো এই জন্যই নেগেটিভ। তো এইখানকার ই ভোল্টেজটা যত বাড়বে, এখানকার ভোল্টেজটাও নেগেটিভ দিকে তত বাড়বে। যে এখানে যেরকম ভি আউট প্রপোর্শনাল টু ই, কিন্তু উইথ দ্য নেগেটিভস ভ্যালু। তো ই যত বাড়বে, ভি আউটও বাড়বে, কিন্তু এটা নেগেটিভ দিকে বাড়বে, এই জন্য এটা ইনভার্টিং। এগুলো তোমরা পড়ছো এর আগে। তো অনুরূপভাবে এটা হচ্ছে, এটাও ইনভার্টিং, কিন্তু এখানে কারেন্টটা, এটার বেলা হচ্ছে কারেন্টটা, এটা হচ্ছে চার্জিং হচ্ছে, আর এটার বেলা হচ্ছে ডিসচার্জিং। তো এখানকার ভোল্টেজটা যদি উল্টায় লাগাই দেওয়া হয়, কারেন্ট এদিকে ফ্লো করবে, ফলে এটা নেগেটিভটা আসবে ঠিকই, কারণ এখানকার ইয়ের উপর ডিপেন্ড করবে আউটের ভ্যালুটা নেগেটিভ সাইডে, আর এই কারেন্টটা এটার ভিতরে না গিয়ে বরং এখান থেকে আসবে, ডিসচার্জ করার বেলায় এরকম। তো এটা হচ্ছে ইনভার্টিং এর বেলায়। তাই ইনভার্টিং এর বেলায় কি হইতেছে, যে এইখানকার যে রেজিস্ট্যান্স, ফিডব্যাক রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্সের রেশিওর উপর নির্ভর করে দুইটার বেলায়। এটা হচ্ছে ইনভার্টিং এর বেলায়। আর নন ইনভার্টিং এর বেলায় হচ্ছে সাপ্লাইটা থেকে অন্য লাইনে। তো এটা যেহেতু ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের মতো অপ এমটা, এখানকার ভোল্টেজ প্রায় একই রকম। তো এখানকার ভোল্টেজ প্রায় একই রকম হলে, তাহলে এখান থেকে সাপ্লাই গিয়ে এটা যাচ্ছে এদিকে, এটা এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে। তো এই জন্য এখানকার রিলেশনটা আসতেছে ভি আউট ইকুয়ালস টু আর এফ প্লাস আর আই, আর এফ প্লাস আর আই ইন্টু আই। তো এখান থেকে রিলেশনটা এটা আসছে। এখানে ভি ই এর ভ্যালু বাড়াইলে
ভি এর ভ্যালু বাড়বে। ইনভার্টেড না, এটা নেগেটিভ নাই, এই জন্য এটা হচ্ছে নন ইনভার্টিং। তাহলে ইনভার্টিং আর নন ইনভার্টিং মধ্যে সাপ্লাইটা আমরা কোথায় লাগাইছি তার উপর নির্ভর করতেছে। যদি নেগেটিভ এন্ডে লাগাই তাহলে হবে ইনভার্টিং, আর যদি পজিটিভ এন্ডে লাগাই তাহলে হবে নন ইনভার্টিং। তো এইটা লাগানো হয়েছে পজিটিভ এন্ডে, তার মানে এটা হবে নন ইনভার্টিং। এই যে এখানে পজিটিভে লাগাইলে এটা হচ্ছে নন ইনভার্টিং। তো নন ইনভার্টিং মানে কি, এটা ইনভার্টার হিসেবে কাজ করবে না, এটা একটা বাফার হিসেবে কাজ করবে। তোমরা আমার কথা শুনতে পাও? জি স্যার। আচ্ছা, রেকর্ডিংটা কি চালু করছিলাম? তো এই জন্য এখানে যেহেতু আর আই এবং আর এফ দুইটাই জিরো, এই জন্য 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভিআই। তাহলে আর এফ আর আই যদি দুইটাই জিরো হয়, দুইটাই কাটা চলে যাবে, শুধু থাকবে ভি আউট ইকুয়ালস টু ইআই। এই জন্য এটা একটা বাফার হিসেবে কাজ করতেছে। অথবা এটাকে বলে ভোল্টেজ ফলোয়ার, এটাকে সোর্স ফলোয়ার বলা হয়, ইউনিট গেইন অ্যাম্প্লিফায়ার বলা হয়, গেইনটা সমান 1। তারপর হচ্ছে বাফার অ্যাম্প্লিফায়ার বলা হয়, অথবা আইসোলেশন অ্যাম্প্লিফায়ার বলা হয়, বিভিন্ন নামে ইয়ে করা হয়। তা আমরা এই জিনিসটাকে সুইচ ক্যাপাসিটর দিয়ে ডিজাইন করব। তো এইখানে যেরকম আছে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সগুলো আমরা বাদ দিয়ে দিব, দিয়ে ডিজাইন করব। তারপরে আবার এই অ্যাম্প্লিফায়ারকেই ইন্টিগ্রেটর হিসেবে কাজ করানো যায়, আরসি ইন্টিগ্রেটর। আর এফ এর জায়গায় যদি ক্যাপাসিটর দেওয়া হয় তখন এটা ইন্টিগ্রেটর হয়ে যায়। যেহেতু এটা ইনভার্টিং, এই জন্য ইনভার্টিং। এখানে হচ্ছে কি আর এফ ডিভাইডেড বাই আর আই। আর এফটা হচ্ছে এখানকারটা, আর এফ মানে হচ্ছে এখানে জেড এফ, এখানে যে ইম্পিডেন্স, এই ইম্পিডেন্সটাকে আর আই দিয়ে ভাগ করতে হবে। আর এখানে ইম্পিডেন্স হচ্ছে 1/c জে ওমেগা সি টু। তো 1/j ওমেগা সি টুকে আর আই দিয়ে ভাগ করে, এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে। আর ইন্টিগ্রেট করতে হবে ভিআইটাকে। তো অ্যাম্প্লিফিকেশনটা হবে এটা। তো এটা একটা ইন্টিগ্রেটর। আর ডিফারেন্সিয়েটর বেলায় উল্টা, এখানে হয় সি আর এখানে হচ্ছে আর। তখন এখানে জেড হচ্ছে এই সি ওয়ানটা হচ্ছে জেড আই, আর এটা হচ্ছে আর এফ। তো এখন আমরা দেখি যে আমাদের এই যে ক্যাপাসিটর রেজিস্টর এইগুলা ইউজ করতে হবে, করে আমাদের ইন্টিগ্রেটর ডিজাইন করতে হবে। আবার এখানে কিছুই লাগে না, সরাসরি কানেকশন আছে। এটা দিয়ে কিভাবে ভোল্টেজ ফলোয়ার তৈরি করা যায় এটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে যাই যে কেন আমরা রেজিস্ট্যান্সটাকে সরাই ফেলতে চাচ্ছি। রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স ইন মস টেকনোলজি। ক্যাপাসিটর is more accurate in fabrication than resistance. আমরা যদি মস টেকনোলজিতে রেজিস্ট্যান্স বানাই, এটার চেয়ে ক্যাপাসিট্যান্সটা বেশি অ্যাকুরেট হয়। এই জন্য আমরা রেজিস্ট্যান্সকে বাদ দিয়ে ক্যাপাসিট্যান্স ইউজ করব। তো এই যে ক্যাপাসিট্যান্স কীভাবে বানায়, এই যে একটা মসফেটের এই দুই সাইডটা সোর্স এবং ড্রেনকে যদি কানেক্টেড করে দেওয়া হয়, তাহলে এই গেট আর এটা বডিটা ঠিক না, এটা সোর্স ড্রেনের শর্ট, এটা মিলে ক্যাপাসিটর হয়ে যায়। যেমন এই দুইটা হচ্ছে বি, এই সেটের বিটা, আর এটা গেটটা বের হয়ে আসছে, তো এই দুইটা মিলে ক্যাপাসিটর হয়ে গেছে। মানে এই গেটটা এই সোর্স এবং ড্রেনের মধ্যে যে ওভারল্যাপ হয়েছে ওইটা একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করে। তারপরে ক্যাপাসিটর এইভাবে তৈরি করা যায়, দুইটা প্লেট তৈরি করা হইলো, একটা হয়তো কি বলবো এটা পলি, এইটা আরেকটা পলি। তো এইটার সাইড ভিউটা এই দিক থেকে যদি আমরা দেখি এরকম দেখা যাবে। প্রথম সাবস্ট্রেটের উপরে অক্সাইড দেওয়া হয়েছে, অক্সাইডের উপরে এই পলিটা তৈরি করা হয়েছে, যারা ফেব্রিকেশন নিয়েছে তারা সহজে বুঝবা। তারপরে এইখানে আবার অক্সাইড দেওয়া হয়েছে, তারপর আবার পলি তৈরি করা হয়েছে, তার উপরে আবার অক্সাইড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো এই পলির এক মাথা বাইর করা হয়েছে, এই পলির আরেক মাথা বাইর করা হয়েছে। তো এই দুইটা মিলে একটা ক্যাপাসিটর হিসেবে কাজ করতেছে। তো এইভাবে ক্যাপাসিটর করা যায়। সি ইকুয়ালস টু এপসাইলন ও এক্স বাই টি জিরো। টি জিরো হচ্ছে থিকনেসটা, আর এটাকে কি বলা হয়, এরিয়া। ক্যাপাসিটর এই কয়েক রকমের তৈরি করা যায়। তো এইখানে
এই যে এ আর বি, এই যে এটা হচ্ছে এটা, বিটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে ক্যাপাসিটরটা। কিন্তু এর সাথে আবার এদিকে বি এর সাথে আবার এদিকে প্যারাসিটিক ক্যাপাসিটর এসে পড়ে কিছু। তো ওগুলা আমাদের একটু ক্ষতি করে আর কি। এই জিনিসটা আমরা চাই না যে গ্রাউন্ডের সাথে হোক, কিন্তু তারপরে আমরা অ্যাভয়েড করতে পারি না। তারপরেও রেজিস্ট্যান্সের থেকে এটা ভালো। এবার দেখি রেজিস্ট্যান্স কিভাবে বানানো হয়। রেজিস্ট্যান্স 4-5 রকমের করা হয়। পলি রেজিস্ট্যান্স মানে হচ্ছে এই যে পলি, এই যে সাবস্ট্রেটটা আছে এখানে, এটা সাবস্ট্রেটের উপরে অক্সাইড দেওয়া হয়েছে, অক্সাইডের ভিতরে একটা পলি রাখা হয়েছে, পলির 2টা মাথা বাইর করে ফেলা হয়েছে, আবার অক্সাইড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো এইখানে যদি কারেন্ট ঢুকে, এটার ভিতর দিয়ে 2টা কারেন্ট বেরিয়ে আসবে, এটা অনেকটা তারের মতো। তো এটা পলি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সাধারণত পলিটা একটু রেজিস্টিভ বেশি, এই জন্য পলি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করা হয়। আবার ইচ্ছা করলে পি ওয়েল রেজিস্টার করা যায়। পি ওয়েল বলতে কি, আমরা এন ওয়েল বানাই অথবা পি ওয়েল বানাই অপোজিট ট্রানজিস্টর তৈরি করার জন্য। তো এখানে এই ওয়েলটাকে তৈরি করা হইলো ডিফিউশনের মাধ্যমে করা হয়। আর এই ওয়েলটার 2 মাথায় 2টা তার বের করে দেওয়া হলো। যখন নাকি এর মধ্যে দিয়ে কারেন্ট আসে, এই ওয়েলের ভিতর দিয়ে গিয়ে বিয়ের মধ্যে আসে। তো এই ওয়েলের যে রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্স অনুযায়ী ওয়েল রেজিস্টার হিসেবে কাজ করে। তাহলে ডিফিউশন রেজিস্ট্যান্স, এই জায়গাটা ওয়েল না হয়ে এখানে যদি ডিফিউশন বানানো হয়, যে ওয়েল আছে, ওয়েলের মধ্যে আবার ডিফিউশন করা হলো, তো এই ডিফিউশন দ্বারাও ডিফিউশন রেজিস্ট্যান্স করা যায়। এগুলো বিভিন্ন রকম করার কারণ হচ্ছে রেজিস্টিভিটির কোয়ালিটির কারণে। তো এইটারই টপ ভিউটা দেখা যাবে এরকম। এই যে পি ওয়েলটা থাকবে, এই যে নিচেরটা পি ওয়েলটা এরকম থাকবে, তার মাঝে এই ডিফিউশনটা থাকলো। ডিফিউশনের 2 মাথা এ আর বি, এখান থেকে কানেকশন করে ডিভিশন রেজিস্ট্যান্স পাওয়া যায়। আয়ন ইমপ্ল্যান্টেশন রেজিস্টার এখানে দেখানো হয়নি। এটা করা হয় কি, এই সাবস্ট্রেটটা আছে, এই সাবস্ট্রেটটা, তো এখান থেকে আয়ন ইমপ্ল্যান্ট করে এখানে হয়তো একটা কন্টিনিউয়াস একটা ইমপ্ল্যান্টেশন তৈরি করা হয়, তারপর এখান থেকে কানেকশন দিয়ে ওই কানেকশনটা রেজিস্টার হিসেবে কাজ করে। হাউ ডু ইউ? স্যার হ্যাঁ স্যার অ্যাক্টিভ রেজিস্টার ইউজ করা যায় না? হ্যাঁ, এই তো অ্যাক্টিভ রেজিস্টার আমরা ইউজ করতে পারি। সেই দিয়েই যাব, আমরা অ্যাক্টিভ রেজিস্টার ইউজ করেও করতে পারি। তো তার চেয়ে অল্টারনেট আর কি করা যায় সেটাই আমরা দেখতেছি। সুইচ ক্যাপাসিটরটা যখন নাকি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশনের ভ্যালুটা নির্ভর করে আর এফ এবং আর আই এর উপরে। তো ওই আর এফ আর আইটা রেশিওটা যদি একুরেট না থাকে, তাহলে আমাদের জন্য ইন্টিগ্রেশনটা হয়ে যায়, সমস্যা হয়ে যায়। যে এখানকার রেশিওটা সি হইলে সি, একটা তো সি আমাদের আছে, ইন্টিগ্রেটরের একটা সি আমাদের এমনি আছে। আরেকটা রেজিস্ট্যান্সকে আমরা চেঞ্জ করে যদি সি করে ফেলতে পারি, সি দিয়ে যদি রেজিস্ট্যান্স করে ফেলতে পারি, তাহলে আমাদের রেজিস্ট্যান্সের কাছে যাইতেই হইল না। তো অ্যাক্টিভ রেজিস্ট্যান্স দিয়ে এটাকে রেজিস্ট্যান্স করা যেতে পারে। তো ওটার চেয়ে সুইচ ক্যাপাসিটরটা কি বলে এটাকে, আসলে ডিজিটাল আকারে ইন্টিগ্রেশনটা তো অনেকটা ডিজিটাল, ধাপে ধাপে অ্যাড করা, তো সেই জন্য ওই সুইচ ক্যাপাসিটরটাই ভালো হয়। তো এখানে আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেশন একটা সিম্পল একটা দেখানো হইলো, যে একটা রেজিস্ট্যান্স আছে, 2 সাইডে কন্ট্যাক্ট, আর মাঝখানে এই রেজিস্ট্যান্সটা এনি কাইন্ড অফ রেজিস্ট্যান্স হতে পারে, পলি হতে পারে, ডিভিশন হতে পারে। তো রেজিস্ট্যান্সগুলো সাধারণত এখানে যে রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্সের থিকনেসটা খুব কম থাকে, থিকনেসটা একদম নাই বললেই চলে, শুধু লেংথ এবং উইথ থাকে। তার মানে এটাকে আসলে ধরা হয় কি, থিকনেস ছাড়া জাস্ট একটা টপ একটা শীটের মতো। তো এই জন্য এটাকে করা হয় শীট রেজিস্ট্যান্স বলা হয়, শীট রেজিস্ট্যান্স। শীট রেজিস্ট্যান্স আর এস আকারে লেখা হয়। এখানে দেখা আছে কি, ইফ 100 ওহম পার শীট রেজিস্ট্যান্স, ইফ 100 ওহম পার স্কোয়ার, এটা যদি শীট রেজিস্ট্যান্স হয়, তাহলে আমার এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8 দিয়ে এটাকে গুণ করলে তাহলে আমি টোটাল রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো, প্লাস কন্ট্যাক্ট, এই 2টা কন্ট্যাক্ট। তো এখানে আবার আরেকটা দেখানো হয়েছে,
যে আমি করছি যে এটাকে স্কোয়ার আকারে ভাগ করছি, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে একটা স্কোয়ার ছাড়া হয়েছে, স্কোয়ার ছাড়াটাকে আবার স্কোয়ার করা হয়েছে, তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স হবে, এটা এটার সাথে এই রেজিস্ট্যান্সটা প্যারালাল হবে, প্যারালাল হওয়ার পর তারপরে এইগুলা আবার প্যারালাল হয়ে এটার সাথে যোগ হবে। তো এইখানে ওইটাই দেখানো হয়েছে কিভাবে শীট রেজিস্ট্যান্সকে যোগ করা হয়। 1 থেকে 5 হয়েছে RS × 5 হচ্ছে 100 × 5 সমান 500 ওহম। 8 থেকে 10 হচ্ছে এই যে 8 থেকে 8 না 6 থেকে হবে, ভুল হয়েছে এটা, 1 থেকে 5 6 থেকে 10, 6 থেকে 10 10 হবে আরো 500 ওহম। দে আর প্যারালাল, সেজন্য 1/5 প্লাস 1/5 মানে 250 হবে, দুইটা প্যারালাল। তাহলে এতটুকু রেজিস্ট্যান্স হবে 250, আর ABC তিনটা প্যারালাল, এই জন্য এটা 1/100 প্লাস 1/100 প্লাস 1/100, এই তিনটা যোগ হবে, যোগ হলে 3/100 হইল, তার মানে 33.3 হইল। তো এইটা সাথে এটা যোগ হবে, তার মানে এটা হবে টোটাল 250 প্লাস 33, এই জন্য 283.3। মোট কথা এটাকে এমন ভাবে করতে হবে যে স্কোয়ারকে ভাগ করে নিতে হবে, অথবা এইভাবে হঠাৎ করে একটা স্কোয়ার হইতে পারতো, আবার এখানে একটা স্কোয়ার হইতে পারতো, আর এটা আরেকটা স্কোয়ার হইতে পারতো। এইভাবে করে করলেও দেখা যাবে যে একই রেজাল্ট আসতেছে। তো যাই হোক, এটা গেল ইয়া। এখন সিন্স ক্যাপাসিটর ফেব্রিকেশন more easy and accurate than resistor, we replace RI এবং RF input resistance এবং feedback resistance used in the op-amp circuit with capacitor। এখন এটা আমরা দেখবো যে কিভাবে রিপ্লেস করব। এই আমার একটা রেজিস্ট্যান্স আছে এখানে A আর B পয়েন্টের মধ্যে, দুই পাশে দুইটা ভোল্টেজ ডিফারেন্স আছে, এটাকে আমরা ইকুইভ্যালেন্টলি এইভাবে আঁকবো। একটা ক্যাপাসিটর থাকবে, এর মধ্যে দুইটা সুইচ লাগানো আছে, আর দুই পাশে দুইটা পটেনশিয়াল ডিফারেন্স আছে। তো এটা হলে কি দাঁড়ায় যে আমরা এক সময় করবো কি S1 অন, এখানে লেখাটা বোঝা যায় না, S1 অন S2 অফ, S1 অন এটা মানে লাগানো, S2 অফ মানে এটা খোলা। তাহলে হবে কি ভি এর থেকে সি তে চার্জিং হবে, চার্জ সি। আর পরে করলো কি এটাকে অন অফ করে দিল, আর এটাকে অন করে দিলে তখন সি থেকে ডিসচার্জ হবে, এখানে ডিসচার্জ সি। দিস অন এন্ড অফ সুইচ ডান উইথ মসফেট, এইগুলা কিন্তু একটা সুইচ, মানে কি এগুলো একটা মসফেট, এই ক্যাপাসিটরটা একটা মসফেট, এইগুলো মসফেট। তো এটাকে আসলে এই অংশটাকে আসলে এইভাবে আঁকা হয়, এখানে একটা মসফেট, এখানে আরেকটা মসফেট, আর এই ক্যাপাসিটরটা। এখন আমরা এই মসফেটের সুইচগুলা, এগুলার স্পিড, এই ভিন এর যে স্পিড আছে এটা স্পিডের থেকে অনেক বেশি হইতে হবে, লট ফাস্টার দেন সিগন্যাল ভোল্টেজ ভিআই এর থেকে সুইচিং এর রেটটা অনেক ফাস্টার। তাহলে আমরা এটা স্যাম্পলিং করতে পারবো সহজে, ভিন থেকে স্যাম্পলিং করতে পারবো। এখন ফাই ওয়ান এন্ড ফাই টু হচ্ছে এখানে যে দুইটা ক্যাপাসিটি আছে, আমরা তো চাচ্ছি কি যে যখন এটা অন এটা অফ, আর যেটা অফ এটা অন, তার মানে ফাই ওয়ানটা যখন এটাকে অন করবে ফাই টুটা তখন এটাকে অফ করে রাখতে হবে, তার মানে একটা আরেকটার অপোজিট হইতে হবে। এই জন্য ফাই ওয়ানটা এরকম থাকলে ফাই টুটা থাকবে তার উল্টা। তো ফাই ওয়ানটা যখন অন করে ট্রানজিস্টর থেকে, ফাই টুটা এই ট্রানজিস্টর থেকে অফ করে দেয়। আর ফাই ওয়ানটা যখন এই ট্রানজিস্টরকে অফ করে তখন ফাই টুটা এই ট্রানজিস্টরটাকে অন করে দেয়, তাহলে এই সুইচ দুইটা কাজ করে এরকম। তো এইখানে এই যে নন ওভারল্যাপিং হইতে হবে, যে এই দুইটা যদি একসাথে অন আর অফ হয় তাহলে দেখা যাবে যে চার্জ এদিক থেকে এসে এইখানে জমা হইতে হইতে আবার ডিসচার্জ হয়ে যাচ্ছে। এই জন্য শিওর হইতে হবে যে না এটা আগে, এটা অফ থাকা অবস্থায় এটা অন থাকে, আর এটা যখন অফ হবে তারপরে গিয়ে এটা আবার অন হবে, এই জন্য নন ওভারল্যাপিং হইতে হবে। ডিউরিং ফাই ওয়ান সি ওয়ান চার্জ বাই QC1, মনে করি যদি শর্ট টাইমের জন্য আমার ভিইন থেকে C1 এ QC1 চার্জিং হইল, আর পরবর্তীতে ফাই টু দ্বারা যখন হয় তখন এই QC1টাই ডিসচার্জ হয়ে গেল এইভাবে, তখন এই অংশটা বাদ করে গেল, এই অংশটা বাদ করে গিয়ে এখানে এই ক্যাপাসিটরটাই এদিক থেকে এইভাবে যাবে।
তো QC1 সমান হবে VIC1। আমরা জানি যে কিউ হচ্ছে সিবি, ভিআইটা হচ্ছে ভি ইন, আর C1টা হচ্ছে এই যে এটা। তো এভারেজ কারেন্ট ফ্লোয়িং বিটুইন ইন অ্যান্ড ভিজিএস, এখান থেকে ইনের থেকে ভিজিএস, ইনটা কোথায়, এই যে ইনের থেকে ভিজিএস, মানে এই দুইটা ক্যাপাসিটি, দুইটা সুইচের মধ্যে দিয়া যে পরিমাণ কারেন্ট যায়, এই কারেন্টটাকে মনে করলাম যে আই এভারেজ। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে যে QC1 বাই টাইম, QC1 বাই টাইম। টিসিটা হচ্ছে আমাদের সুইচিং স্পিড। তো যতক্ষণ এটা ওপেন ছিল তত সময়ের জন্য সেটা এই চার্জটা আসতে পারছে। এই জন্য এটাকে যদি আমরা টিসি দিয়ে ভাগ করি তাহলে ওইটা কারেন্ট হয়ে যাবে। তাহলে আই এভারেজ হচ্ছে QC1কে টিসি দিয়ে ভাগ করা। QC1 হচ্ছে এটা VIC1, ভিআই মানে ভি ইন। তো এটা হচ্ছে আমার আই এভারেজ। তো এই ক্যাপাসিটরটা দিয়ে আসলে এতটুকু কারেন্ট যাচ্ছে। আর আমরা যদি ওখানে রেজিস্ট্যান্স থাকতো তাহলে আমরা কিভাবে করতাম? আমরা করতাম যে ভি ইনকে আই এভারেজ দিয়ে ভাগ করলে রেজিস্ট্যান্সটা পাইতাম, মানে আই এভারেজকে আই আর দিয়ে গুণ করলে তখন আমরা ভোল্টেজটা পাইতাম। তা আর আই সমান তাহলে কি হবে? এখানে আমরা যে আই এভারেজের মানটা যদি এখানে বসাই দিই তাহলে দেখবে যে টিসি ডিভাইড বাই C1, তার মানে আমাদের স্যাম্পলিং টাইম আর C1 যেই ক্যাপাসিটরটা এখানে দেওয়া হচ্ছে এটার উপর নির্ভর করে রেজিস্ট্যান্সটা তৈরি করতেছি। এখন যদি আমার স্যাম্পলিং যদি বাড়াই দিই, স্যাম্পলিং বাড়াই দিলে আমাকে ক্যাপাসিটর কমাইলে তাহলে এই আর আই এর সমান হবে। আর যদি স্যাম্পলিং যদি কমে যায়, আমার স্যাম্পলিং যদি স্লোলি করি তাহলে আমার এই ক্যাপাসিটেন্সটা কি করতে হবে? ক্যাপাসিটেন্সটাকেও কমাই দিতে হবে। আর না, টিসি যদি আমি কমাই দিই, টিসি কমাই দিলাম, টিসি না, ফ্রিকোয়েন্সি কমানো মানে কি? টিসি বেড়ে যাওয়া। টিসি বাড়লে C1 কমাই দিলে আর আই এর সমান হবে। তো তার মানে কি? আমরা এই রেজিস্ট্যান্সটাকে একটা ক্যাপাসিটর উইথ টাইম কনস্ট্যান্ট অথবা সুইচিং ক্যাপাসিটর বা সুইচিং টাইম দিয়ে রিপ্লেস করতে পারতেছি। এই জন্য আমাদের এই ইয়েটা হয়ে যাচ্ছে। এখানে যে ইকুয়েশনটা ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে C2 ছিল, এই যে এটা রেজিস্ট্যান্স ছিল, C2 ছিল, এটার রিলেশনটা ছিল এটা। তো এখানে আমাদের C2 ঠিকই আছে, আর এটা চেঞ্জ হয়ে গেছে C1 দিয়ে, আর এটা চেঞ্জ হয়ে গেছে C1 দিয়ে। তো ওই অংশটা এখানে বসানো হয়েছে যে ভি আউট ইকুয়ালস টু C2টা নিচে আছে, আর আড়াইটা পাল্টে গেছে, আড়াইটা এখানে আসছে, আড়াইটা ওখানে নিচে ছিল, এটা C1 বাই C2। তার মানে এখানে দুইটাই ক্যাপাসিটর, রেজিস্ট্যান্সের নাই। আমার যে এই ইন্টিগ্রেটরটা হইলো, ইন্টিগ্রেটরটা এখন এটা কি দাঁড়াইলো? এটা শুধু ক্যাপাসিটর দিয়ে আমি ডিজাইন করতে পারতেছি, কিন্তু প্রোভাইডেড আমার এই সুইচিং টাইম থাকতে হবে। তো এখন যেহেতু ক্যাপাসিটরগুলো আমরা আইসিতে খুব সহজেই তৈরি করতে পারি, আমাকে আর রেজিস্ট্যান্সের কাছে যাইতে হইল না। এই জন্য আমার ইন্টিগ্রেটরটা শুধু সুইচিং ক্যাপাসিটর দিয়ে তৈরি করা গেল। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে স্যার কারেন্টের ফ্লোটা তো কম হবে। তো যদি আমরা রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য যদি ক্যাপাসিটেন্সটা কমানো লাগে, তাহলে স্যার কারেন্টটা কি স্যার মানে কিভাবে কাজ করতেছে এটা স্যার বুঝতেছি না। মানে স্যার ক্যাপাসিটরটা যদি আমরা কমাই, তাহলে আমার তো আসলে রেজিস্ট্যান্স দিয়ে আমি ইন্টিগ্রেটরটা ডিজাইন করবো, ইনপুট রেজিস্ট্যান্সটা কি হবে, তাই না? এই রেজিস্ট্যান্সটা যদি পেতে হয়, এই ভ্যালুটা পেতে হলে কতটুকু C1 আমার দরকার? এই C1টা একা একা নির্দিষ্ট হবে না, এটা নির্ভর করে টিসির উপরে। টিসিটা যদি, এই যে এখানে একটা ছোট্ট অঙ্কের মতো আছে, এই যে C1 যদি 5 পিকোফ্যারাড হয় আর স্যাম্পলিং ক্লক যদি 100 কিলো হার্জ হয়, তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে এটা 2 মেগা ওহম। তো আমাকে এই C1টা এবং এই টিসিটা মিলে আমার রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে। তা আমরা দেখবো যে আমরা কতটুকু টিসি দিতে পারি। আমার টিসির উপরে নির্ভর করবে, স্যাম্পলিং টাইমের উপরে নির্ভর করবে আমার সিটার সাইজটা কত হবে। তো এখন আমি ফেব্রিকেশন করে ফেলছি, একটা পার্টিকুলার একটা সি ফেব্রিকেশন করে ফেলছি। তো আমি এই টিসিটাকে অ্যাডজাস্ট করবো এমনভাবে যাতে আমার যেই রেজিস্ট্যান্সটা দরকার সেই রেজিস্ট্যান্সটা যেন পাই।
বুঝতে পারছো? জি স্যার। তো এইখানে এটা ডিজিটাল আকারে দেখানো হয়েছে, ডিজিটাল আকারে বলে যে টিসি যখন নাকি টিসি কষ্ট যদি 1 ধরা হয় তাহলে ভি ইন সমান হবে C1/C2, এই যে ভি ইন C1/C2, টিসিটাকে যদি 1 ধরা হয় তাহলে এখানে প্রথম 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 থাকলো হাইয়েস্ট, তারপরে যেহেতু এখানে নেগেটিভ পরে এটা কমে যাবে, কতটুকু কমবে, ভি ইন C1/C2 পরিমাণ কমে যাবে এটা, আবার আরেকটা স্টেপ কমবে ভি ইন C1/C2, তারপরে স্যাম্পলিংয়ে ভি ইন C1/C2, এইভাবে কমতে থাকবে সিঁড়ির মতো। এটা যদিও কন্টিনিউয়াস না, কিন্তু আমাদের স্যাম্পলিংটা খুব খুব শর্ট হওয়ার কারণে মনে হবে যেন কন্টিনিউয়াস এভাবে আসতেছে, আসলে এটা স্টেপ বাই স্টেপ কমে। এবং এটাকে আমরা যখন অঙ্কের মধ্যে করব তখন আমরা এরকম ডিজিটাল আকারে লিখতে হয় যে এই কে পয়েন্টে যে যেই টিসিটা, ওই টিসিতে ভি জিরোটা মান হবে আগের কে পয়েন্টের, K-1 পয়েন্টের থেকে এতটুকু বাদ যাবে, এই পরিমাণ বাদ যাবে। এটা হচ্ছে আগেরটার ভোল্টেজ, ওটার থেকে এই পরিমাণ বাদ যাবে, বাদ গেলে বর্তমানটা পাওয়া যাবে। এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে, এইভাবে আস্তে আস্তে সে ইন্টিগ্রেট করবে। তো এখানকার এখন আচ্ছা আগে দুইটা ফাই 1 ফাই 2 জেনারেটর নন ওভারল্যাপিং জেনারেশনটা আগে দেখাই আনি কিভাবে করে। এই যে এখানে এই যে from this analysis switch capacitor circuit need two phase clock with non overlap condition. This is done with the following circuit. এখানে করা হয় কি যে একটা ক্লকই আসে, এই ক্লকটাকে নন ইনভার্টেড করে এখানে পাঠানো হয়, তারপরে ইনভার্ট করে এখানে পাঠানো হয়, আর ওইটাকে ইনভার্ট করে এখানে পাঠানো হয়, তারপরে নন ইনভার্ট করে এখানে পাঠানো হয়। তো এইখানে করতে হচ্ছে কি আমার তিনটা ইনভার্টার লাগতেছে ইনভার্টিং করার জন্য, আর দুইটা ইনভার্টার লাগতেছে নন ইনভার্টিং করার জন্য। তো প্রত্যেকটা ইনভার্টারের একটা ডিলে আছে, তো এই পার্টটাতে ডিলে বেশি হয়ে যাচ্ছে, এই পার্টটাতে ডিলে কম হচ্ছে। তো এই ডিলে দুইটাকে সমান করার জন্য এখানে একটা রেজিস্টার লাগানো হয়েছে 5 গেট দিয়ে, 5 গেট রেজিস্টার এখানে লাগানো হয়েছে। তো লাগাই এই ক্লকটা দুইটা ক্লকে পরিণত হয়েছে, একটা হচ্ছে ফাই 1 আর একটা ফাই 2, দুইটাই কিন্তু একসাথে যখন এটা অফ হচ্ছে এটা তখন অন হচ্ছে। তো এই কন্ডিশনটাকে চেঞ্জ করার জন্য এই মানে নন ওভারল্যাপ যাতে হয় এই অংশটাকে অ্যাড করা হয়। এই অংশটাকে অ্যাড করে কি হচ্ছে, এই যে ফাই 1 ফাই 2 এখানে আসলো, ফাই 1 এখানে এসে এন্ড গেটের মধ্যে গেল, এন্ড গেটের মতন ফাই 2টা এদিক দিয়ে ইনভার্ট করে ঢোকানো হচ্ছে। তো ফাই 1 যদি 1 থেকে 0 হয়, ফাই 1 যদি 1 থেকে উপরেরটা যদি ফাই 1 হয় আর নিচেরটা যদি ফাই 2 হয়, ফাই 1টা থেকে 1 থেকে যখন 0 হচ্ছে, ফাই 1টা যখন 1 থেকে 0 হচ্ছে তাহলে ফাই 1টার সাথে সাথে 0 হয়ে যাচ্ছে, তার মানে ফাই 1টা তখন সাথে সাথে 0 হয়ে যাচ্ছে এন্ড গেটের মধ্যে দিয়ে গিয়ে। এটা ডিপেন্ড করবে না যে ফাই 2টা কি ছিল, কেমন? কিন্তু ওই সময় কি হবে, যেহেতু ফাই 1টা 0 হয়ে গেছে, ফাই 1টা 0 হওয়াতে এখানে 1 আসলো, ফাই 2টা যেহেতু ফাই 1টা 0 হয়ে গেছে, ফাই 2টা এখানে ইনভার্টেড হবে, এই দুইটাতে ইনভার্টেড, ফাই 2টা তখন 1 হয়ে যাবে, এই 1 আর এই 1 মিলে এখানে 1 আসবে। এই 1টা কখন আসবে, এটা আগে এনশিওর করতে হবে যে এটা 0 হয়েছে, এটা যতক্ষণ 0 না হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা 1 হবে না, আর এই জায়গাটা যদি 1 না হয় তাহলে এখানে যাই থাকুক এটা 0 থাকবে। এই জন্য ফার্স্টে এটা 0 হয়েছে, ফার্স্টে এটা 0 হয়েছে, 0 হওয়ার পরে এই ইনভার্টারের মধ্যে দিয়ে এখানে 1 আসছে, এটা 1 আসার পরে তারপরে এটা 1 হইতে পারছে। যদিও ফাই 2টা ফাই 1 ফাই 2 একসাথেই চেঞ্জ হয়েছে, ফাই 1 ফাই 2 একসাথেই চেঞ্জ হয়েছে, কিন্তু এই ইনভার্টারটা আটকায় রাখছে, যতক্ষণ পর্যন্ত ফাই 1 0 না হয় ততক্ষণ পর্যন্ত এইটা হাই হইতে পারবে না। তো এটা আগে আগে 0 হবে, হওয়ার পরে তারপর এটা হাই হবে, তাইলে আমাদের নন ওভারল্যাপিং হবে। জিনিসটা বোঝা গেছে? জি স্যার। তো এইবার আমরা দেখব এই ইন্টিগ্রেটর আমরা যে ডিজাইন করলাম, ইন্টিগ্রেটর ডিজাইন যে করলাম এটার কয়েকটা ইমপ্লিমেন্টেশন আছে। এই একটা ইমপ্লিমেন্টেশন
আরেকটা ইমপ্লিমেন্টেশন এই দুইটাই, আর এটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, এইটা আরেকটা ইমপ্লিমেন্টেশন আছে। এখন দেখি এগুলা। এখানে কি বলতেছে, এটা হচ্ছে মসফেট 1, এটা মসফেট 2, এটাও 5 1 দিয়ে, এটাও 5 1 দিয়ে, এটা মসফেট 3, এটা মসফেট 4, এটাও 5 2 দিয়ে, এটাও 5 2 দিয়ে। আর মাঝখানে আমার C1টা, C1টা আগে কিভাবে ছিল, C1টা আগে ছিল গ্রাউন্ডের সাথে লাগানো। আমি যে চার্জটা এখানে পিতে দিছি, দেওয়ার পরে আমি এখন এটাকে বন্ধ করতেছি আর এটাকে খুলতেছি, ওই সময় কিছু চার্জ গ্রাউন্ডে ডিসচার্জ হয়ে যেতে পারে। তাহলে আমি এখান থেকে যেটা স্যাম্পল করে নিছি সেটা সে হয়তো নাও পেতে পারে। এই জন্য এইখান থেকে এটাকে গ্রাউন্ড থেকে আলাদা করা দরকার। তো এই গ্রাউন্ড থেকে আলাদা করার জন্য এটাকে এইভাবে করা হয়েছে, যেখানে যে C1টা গ্রাউন্ডের সাথে কানেক্টেড না। তো এখানে করা হবে কি, C1 do not have common point P for both M1 and M3. M1 আর M3 জন্য কমন পয়েন্ট P নাই। Parasitic capacitance of M1 M3 does not decrease charge from C1, so non-linearity does not exist here. Non-linearity বলতে ওই যে যেটা নাকি কিছু ডিসচার্জ হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে ওইটা আর এখানে নাই। তো এখানে কিভাবে কাজ করতেছে মেকানিজমটা, M1 and M2 অন, M1 আর M2 অন, 5 1 যখন অন থাকে তাহলে এই দুইটা অন, তাহলে কি করবে, এটা চার্জ করবে C1 কে, তাহলে কি করবে, আর M3 M4 অফ, M3 আর M4 অফ, মানে 5 2টা তখন লো, 5 2টা লো থাকলে এটা এই দুইটা অফ থাকবে। চার্জ C1 বাই V in source while C2 hold previous value। আর আগে যে পাঠাইছিল ইন্টিগ্রেশন করার জন্য ওইটা পুরাতন ভ্যালুটা এখানে আছে। তারপরে করা হবে যে M1 M2 অফ করে দেওয়া হইব, এটাকে যখন অফ করা হয়েছে, নো লস অফ চার্জেস ফ্রম C1 সিন্স ইট ইজ নট কানেক্টেড টু দ্য গ্রাউন্ড। আর M3 M4 অন করে দেওয়া হয়েছে, এখন ইন্টিগ্রেটিং মোডে চলে গেছে। চার্জ ফ্রম C1 ট্রান্সফার টু C2, C2 হোল্ড এডিশনাল চার্জ। আসলে তো এটা ইন্টিগ্রেটর মানে কি, ইন্টিগ্রেটর মানে হচ্ছে আস্তে আস্তে অ্যাড করতেছে না, আসলে আস্তে আস্তে সাবস্ট্রাক্ট করতেছে, করে নেগেটিভ, যেহেতু ইনভার্টিং এই জন্য কমে যাচ্ছে আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এইখানে করলে কি পরবর্তীতে ওখান থেকে ওই পরিমাণ চার্জ থেকে নিউট্রালাইজ করার জন্য C2 থেকে আসবে, আসে ওইটা চার্জটা কমে যাবে। Hence M1 and M3 source drain parasitic capacitance no effect on the virtual ground, since both condition Vg equals to 0 both in sampling and integrating mode। তো এইখানে সোজা কথা, ইন্টিগ্রেটিং মোড এবং স্যাম্পলিং মোড দুইটাতেই C1টা কোনো চার্জ লস করতেছে না, এই জন্য এটা আগেরটার থেকে মোর একুরেট। কিন্তু এখানে এডিশনাল আরো দুইটা ট্রানজিস্টর দরকার হয়েছে। এবার ওটাকে চেঞ্জ করে এটা করা হয়েছে M1 M2 M3 M4, কিন্তু এখানে ক্লকগুলা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফাই 1 ফাই 2 এখানে দেওয়া হয়েছে, আরে ফাই 1 এখানে দেওয়া হয়েছে, ফাই 2 এখানে দেওয়া হয়েছে। এখানে করা হচ্ছে কি, যে যখন নাকি আমি চার্জিং করব তখনই আমি ইন্টিগ্রেশন করে ফেলবো একসাথে, তাহলে আমার যতটুকু চার্জিং হচ্ছে ততটুকু ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। তারপরে করবো কি, আমি এই দুটো বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে এই দুটোকে খুলে দিব, তখন ক্যাপাসিটরটার মধ্যে কোনো চার্জ থাকবে না, দুই সাইড থেকে ডিসচার্জ হয়ে ক্যাপাসিটরটা আবার একেবারে জিরো হয়ে যাবে। তার মানে এইখান থেকে যা আসবে শুধু সেইটাই নতুন করে সে পাবে। তো ফলে হবে কি, আমার যে স্ট্রে ক্যাপাসিটর বা স্ট্রে চার্জ, মানে যেটা নাকি আটকায় থাকে, ওই আটকায় থাকা চার্জগুলোও ডিস্টার্ব করতে পারবে না। এই যে স্ট্রে ক্যাপাসিটর মানে প্যারাসাইটিক অফ মস M1 M2 could not hold charges due to M3 M4 during phi 2 phase। এই phi 2 phase এখানকার চার্জ এই ক্যাপাসিটরের সবগুলো একদম জিরো করে দেবে। ফলে হবে কি, এখানে আটকে থাকা চার্জটা পরবর্তী স্যাম্পলিং এর সময় কোনো ভেরিয়েশন আনতে পারবে না। both sampling and integration done in phi 1 phase। phi 1 phase
ইন্টিগ্রেশনও স্যাম্পলিংও হচ্ছে, আবার ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। ওই তো এতটুকুই কথা। তো এই কত ধরনের হলো? 3 ধরনের না? একটা হচ্ছে এইটা, আমি যদি বলি যে ইন্টিগ্রেটর ডিজাইন করো বিভিন্ন স্টাইলের বা বিভিন্ন টপোলজির, তাহলে এই তিনোটা দিতে হবে। একটা হচ্ছে এটা, এখানে আমি যদি ইন্টিগ্রেটর ইয়া চাই, তাহলে এখানে ওই রেজিস্ট্যান্সটা কিভাবে ইন্টিগ্রেশনের ক্যাপাসিটির সাথে হয়েছে এগুলো বলার দরকার নেই, সরাসরি এখানে এটা বলে দিলে হবে। যদি C1 আর C2 আছে, যে এটার জন্য এখানে আছে C2, এখানে আছে C1, C1 C2 থাকার কারণে আমার ইন্টিগ্রেটরটা এরকম হয়ে যাবে। তারপরে এই ছবিটা দেখাইয়া দিয়ে দিতে হবে। তারপর হবে যে এটাকে ইমপ্রুভ করার জন্য এটা করা হয়েছে, ওইটার থেকে এইটাকে আরো ইমপ্রুভ করা হয়েছে। এই নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, এখানে আমার পি পয়েন্ট আছে, এখানে ক্যাপাসিটরটা আছে, এখানে আসছে। আমি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা এই জন্য পড়তেছি, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা দিয়েই আমি পরে বাফারগুলো নিয়ে আলোচনা করব, এই জন্য এটা পড়তেছি। তো এই অ্যাম্প্লিফায়ার হিসেবে কিভাবে কাজ করে, এখানে করা হচ্ছে M1 and M2 অন, M1 M2 অন, M1 M2 অন মানে কি, এটা শর্ট, এটাও শর্ট, তাহলে এখান থেকে চার্জ হবে, এটাকে চার্জিং করবে, এটা তো ভার্চুয়াল গ্রাউন্ড, আর এটা যেহেতু শর্ট এটার মধ্যে কিছু করবে না, C2টা সার্কিট থেকে আউট বাইরে থাকবে। M3 অফ, C1 চার্জ 0 to V in, C1টা 0 থেকে V in, V inটা স্যাম্পলটা যত হয় ততটুকু চার্জ হবে। এন্ড অফ দ্য স্যাম্পলিং M2 অফ, প্রথম এইটাকে অফ করতে হবে, এটাকে অফ করলে হবে কি, এখানকার চার্জটা আস্তে আস্তে C2তে যাবে। বিফোর M1 অফ, আগে M2টাকে অফ করতে হবে। এই φ1 আর φ1 দুইটা যদি φ1 হয়, এই φ1টা আগে হইতে হবে, এই φ1টাকে ডিলেট φ1 বানাইতে হবে। সো ডেল্টা Q2 চার্জ ইনজেক্ট টু X নোড, এই X নোডের মধ্যে ভিজি এর মধ্যে। তারপরে করা হবে কি, M3কে এখানে এটা দেখানো হচ্ছে, যে ভি ইন ছিল, যখন নাকি M1টাকে অফ করা হয়েছে, M1টা অফ থাকা অবস্থায় যখন নাকি M2টাকে এন্ড অফ দ্য স্যাম্পলিং M2 অফ, M2টাকে যখন নাকি অফ করা হয়েছে, তখন এই C2তে কিছু C1 থেকে কিছু চার্জ C2তে চলে যাবে, এই যে ডেল্টা P2 চার্জ C1 থেকে পড়ে যাবে। পড়ে গিয়ে যখন আমরা M3টাকে অন করব, তখন পুরা চার্জটা নিচে চলে আসবে। এটা হচ্ছে ভিপি এর কার্ভ। ভিপি কোনটা, এটা এই পয়েন্টের কি হবে, প্রথম আসবে ভি ইন, এই পয়েন্টে প্রথম আসবে ভি ইন, তারপরে যখন নাকি এইখানকার এটাকে অফ করে দেওয়া হবে, তখন এই চার্জটা আমার এই ক্যাপাসিটরে আসলো। তারপরে যখন নাকি এটাকে অন করে দেবে, তখন চার্জটা একদম ভিপির চার্জটা আবার 0তে চলে আসবে, ডিসচার্জ হয়। এটা হচ্ছে টাইম লাইনের দিকে। তো এখন এটা যদি এরকম হয়, তাহলে ভি আউটটা কিরকম হবে, ভি আউটটা হবে যে এখানে যে চার্জটা এখানে কমে গেছে, এই চার্জটাই গেছে ভি আউটে। তারপরে এটা যখন ফল করতেছে, তখন এই চার্জটা উঠছে দিয়ে। তো এই ভি ইনটা যেরকম হাই ছিল, ওই পরিমাণ আউটপুটে পাচ্ছি, এবং এটা পজিটিভ। এটা যদি পজিটিভ হয়, এটাও পজিটিভ। কিন্তু রেশিওটা কি, রেশিওটা হচ্ছে এখানে C1 আর C2 এর রেশিওর উপর নির্ভর করতেছে। তাহলে কতটুকু অ্যাম্প্লিফিকেশন হয়েছে, C1 বাই C2 অ্যাম্প্লিফিকেশন। C1 যদি বড় হয়, তাহলে আমরা ভি ইন এর চেয়ে ভি আউট বড় পাবো, আর C1টা যদি ছোট হয়, তাহলে ভি ইন থেকে ভি আউটটা কমে যাবে। তো এই জন্য C1 C2 দ্বারা আমরা অ্যাম্প্লিফিকেশন করতে পারতেছি। তো এইখানে আমাদের কি হচ্ছে, যে আউটপুটটা ইনপুটের সাথে একই একই ডাইমেনশনে যাচ্ছে। এটা যদি পজিটিভ থাকে, এটাও পজিটিভ, এটা যদি নেগেটিভের দিকে যায়, তাহলে এটাও নেগেটিভ, এটা কমে গেলে এটাও কমে যাবে। ভি ইনটার উপরে ভি আউটটা নির্ভর করতেছে, এই জন্য এটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফিকেশন। আর অ্যাম্প্লিফিকেশনটা নির্ভর করতেছে সম্পূর্ণ C1 আর C2 উপরে। এখন আমরা এই জিনিসটাই বাফারের মধ্যে, বাফারে সাধারণত থাকে, এটা হচ্ছে বাফারটা, এটা হচ্ছে বাফারটা, বাফারটা দেখাই।
এই যে এটা হচ্ছে বাফারটাতে কোনো রেজিস্ট্যান্স নাই, কিছু নেই। আমরা এখানে ক্যাপাসিট্যান্স স্যাম্পলিং ক্যাপাসিট্যান্স অ্যাড করব। স্যাম্পলিং ক্যাপাসিট্যান্স অ্যাড করলে এই যে এইটা হচ্ছে স্যাম্পলিং ক্যাপাসিট্যান্স হবে না, এই ক্যাপাসিটরটা অ্যাড করব। এই ক্যাপাসিটরটা একবার স্যাম্পল করে নিব, তারপরে এইটা এখানে আসবে। এটা হচ্ছে স্যাম্পলার আর এটা হচ্ছে বাফার। তো এখানে ভি ও ইকুয়ালস টু হবে, ভি আউটটা হবে C1/C2 ভি ইন। এখানে আমার এই সিএইচটাই দুইটা কাজ করতেছে। এখানে CH/CH ভি ইন, তার মানে আমি ভি আউটটা সরাসরি ভি ইন হিসেবে পাবো, কারণ সিএইচ আর সিএইচ কাটা যাবে। আর এই সিএইচটাই একবার এমনভাবে কানেকশন করব যে এটা যখন নাকি একবার চার্জিং হবে আর একবার ডিসচার্জিং হবে। এখানে যেরকম আছে C1 আছে C2 আছে, আমি C1টাকে C1 আর C2টা যদি সমান করে দেখাইতে পারি, তাহলে এটা একটা বাফার হয়ে যাবে। C1 C2টা যদি সমান দেখানো যায়, তো এইটাই এখানে দেখানো হচ্ছে কিভাবে করা যায়। সেপারেট টপোলজি গিভেন বিলো। এই যে এইটা একটা, এখানে φ1কে যখন এটা অন করা হয় তখন এটা চার্জ হলো, আবার তখন ইন্টিগ্রেট হলো। যেহেতু এই দুইটা সমান, এই জন্য এটা আসলে বাফার হিসেবে কাজ করবে, ইন্টিগ্রেটরটা বাফার হিসেবে কাজ করবে। আবার যদি এরকম করা হয়, সিএইচটা এখানে আছে, তো আমার φ1টা দিলে এই φ1টা যখন একে অন করা হবে তখন এটা চার্জিং হবে। তারপরে করা হবে কি, এটাও বন্ধ করে দেওয়া হবে, এটাও বন্ধ করে দেওয়া হবে, তখন এই মাথাটা এখানে চলে আসবে, এই মাথাটা এখানেই থাকবে আর এই মাথাটা এখানে চলে আসবে, তখন এই অংশটা ফিডব্যাক হিসেবে কাজ করবে। তো এইটা এখানে ব্যাখ্যা করে বলা হয়েছে। স্যাম্পলিং হচ্ছে এইটা, স্যাম্পলিং এর সময় এরকম থাকবে যে এইটা কানেক্টেড থাকবে আর এটা এবার শর্ট থাকবে φ1 এর সময়, M3 অফ, M3টা অফ। তারপরে এমপ্লিফিকেশন বাই ইউনিট গেইন টু হোল্ড দ্য স্যাম্পল চার্জ, এখানে M3টাকে অন করে দেওয়া হলো আর φ1 এই দুইটা কি অফ করে দেওয়া হলো। তাহলে এখন এদিক থেকে আর চার্জিং হবে না, এই মাথাটা শর্ট হয়ে এখানে চলে আসলো এটা, তার মানে এইখানে এই সিএইচটাই এখন এইখানে চলে আসলো, সিএইচটা এখন এখানে চলে আসছে। তো ফলে ভি আউট হবে ভি ইন সমান CH/CH, এক সময় হচ্ছে স্যাম্পল আর এই জন্য হোল্ড, তো হয়ে এটা ভি ইন বাফার হিসেবে কাজ করবে। এই তাহলে দুই রকমের টপোলজি বাফারের জন্য, একটা হচ্ছে দুইটা ক্যাপাসিটর লাগবে, আর এটা হচ্ছে যে আর একটা ট্রানজিস্টর, আর এটা হচ্ছে একটা ক্যাপাসিটর লাগবে আর তিনটা ট্রানজিস্টর। এই দুই ধরনের টপোলজিতে বাফার তৈরি করা যায়। এবার আমরা আলোচনা করব, সময় শেষ নাকি না আছে, এই যে সুইচগুলা যে আমরা ইউজ করছি, ট্রানজিস্টর সুইচ ফাই আসে এটা, এই সুইচগুলা কিন্তু এ এবং বি কোনোটাই বেশিরভাগ সময় গ্রাউন্ড অথবা ভিডিডির সাথে কানেক্টেড থাকে না। তো এই জন্য এইটা স্যাচুরেশনে যায় না, এই ট্রানজিস্টরটা সাধারণত স্যাচুরেশনে যায় না, এটা লিনিয়ারের মধ্যেই থাকে। তো এই জন্য এই ট্রানজিস্টরটা হয় অন থাকে নাহলে অফ থাকে। তো আর অন ইকুয়ালস টু 0 যখন নাকি আর অন বলতে হচ্ছে RD RS আর আর চ্যানেল তিনটার, ড্রেইনের, সোর্সের এবং চ্যানেলের। এবং এই ট্রানজিস্টরটা যেহেতু লিনিয়ারের মধ্যে থাকে, এই জন্য আমরা লিনিয়ার ইকুয়েশনটা নিয়েছি এখানে। লিনিয়ার ইকুয়েশনটা নিয়ে যখন নাকি আর অন সমান আসে, এই রিলেশনটা ডব্লিউএল এর উপর নির্ভর করে আর গেট মানে ওভার ভোল্টেজের উপর নির্ভর করে, ওভার ড্রাইভ ভোল্টেজের উপর নির্ভর করে আর অন সমান এটা। আমরা এটা কিন্তু স্যাচুরেশনেরটা নেই, যে ভিডিএস হচ্ছে 0 এবং ভিজিএস মাইনাস ভিটির মধ্যে থাকে, ভিডিএস লেস দেন ভিজিএস মাইনাস ভিটি। ভিডিএস যদি ভিজিএস মাইনাস ভিটির থেকে কম হয় তাইলে এটা লিনিয়ারে থাকে। তো আমাদের এই যে এই সুইচিংগুলো এমনভাবে করা হয়, আর এখানকার ভোল্টেজটা এই সুইচিংয়ের যে ক্লক ভোল্টেজটা, এই ক্লক ভোল্টেজটা একটু বেশি থাকে, যাতে ভিডিএস এর থেকে ভিজিএস মাইনাস ভিটিটা বড় থাকে, ভিজিএস মাইনাস ভিটিটা ভিডিএস এর থেকে বড় থাকে, থাকার ফলে এটা লিনিয়ার রেঞ্জে থাকে। তো এইখানকার ট্রানজিস্টর, এখানকার যে রেজিস্ট্যান্সটা,
এই রেজিস্ট্যান্সটা অনেকটা লিনিয়ার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো এই জন্য গ্রাফিক্যালি আঁকাইলে এটা দেখা যায় যে আমাদের এইদিকে হচ্ছে আইডি আর এর হচ্ছে ভিডিএস। তা আমাদের এরকম হয়, বিভিন্ন ভিজিএস এ আমাদের রেজিস্ট্যান্সটা এরকম লিনিয়ার হয়, বিভিন্ন ইয়ে হয়। VGS2 greater than VGS1, VGS2 greater than VGS1. যেখানে এখানে এই যে ভিজিএসটা যদি বেশি হয়, VGS2টা বেশি, এখানে VGS2টা যদি বেশি হয় তাহলে এখানে আইডির মান যা হবে, VGS1টা যদি কম হয় আইডি এর মান তার চেয়ে কমে যাবে। তো এই জন্য এই আইডিতেই, এই কি আইডিতে ভিজিএসটা ভিজিএসটা যদি কম হয় দ্রুত কমবে। হ্যাঁ, ভিজিএসটা যদি বড় হয়, ভিজিএসটা যদি বড় হয় আইডিটা তাহলে দ্রুত বাড়বে বা দ্রুত কমবে, যে ভিজিএসটা বড় হওয়াতে আইডিটা দ্রুত কমছে। আর ভিজিএসটা যদি ছোট হয়, মানে VGS1 যদি হয়, তাহলে আইডিটা দ্রুত কমছে, আর স্লোলি কমতেছে। তো ভিজিএস দিয়ে আমরা রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করতে পারি, ভিজিএস দিয়ে আমরা রেজিস্ট্যান্সে কন্ট্রোল করতে পারি। আমাদের কি ধরনের রেজিস্ট্যান্স রাখা দরকার এটা আমরা ভিজিএস এর উপর নির্ভর করবে। আরেকটা কি আছে যে ক্লক ফিড থ্রো, এটা তো আমার সুইচ হিসেবে কাজ করতেছে। তো এখানে যখন আমি ক্লক দিলাম, আর এই সুইচটার এই পাশে একটা ক্যাপাসিটর আছে আর এদিকে আছে সোর্স, তো এইখান থেকে গিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ করবে। এখানে করা হয় কি, এখানে এর নিজস্ব একটা ক্যাপাসিটেন্স থাকে, প্যারাসিটিক ক্যাপাসিটেন্স, এটাকে গেট টু সোর্স আর গেট টু ড্রেন ক্যাপাসিটেন্স থাকে। গেট টু সোর্স আর গেট টু ড্রেন ক্যাপাসিটেন্সটা ইনহেরেন্টলি থেকে যায়। তো ফলে হয় কি, আমার যে এখান থেকে যে চার্জটা এখানে যাওয়ার কথা তার সাথে এডিশনাল চার্জ phi1 থেকে চলে আসে। তো ফলে এইখানে আসলে ভিইন এর চার্জটা আসছে, তার সাথে এডিশনাল phi1 থেকে কিছু চার্জ আসছে, যদিও খুব মাইনর। তো এটাকে বলে ক্লক ফিড থ্রো। এইটাকে এখন কিভাবে আমরা দূর করবো যাতে ক্লক থেকে না আসে, এই জন্য করা হয় কি, ডামি ডামি ট্রানজিস্টর ইউজ করা হয়। ডামি ট্রানজিস্টর একটা হচ্ছে ইউজ মিনিমাম সাইজ মস, সো দ্যাট GDS ইজ অলমোস্ট জিরো। এই যে জিডিটা যাতে, এই ক্যাপাসিটিটা যাতে খুব না থাকে, নাই বললেই চলে, তাহলে দিক দিয়ে আর কোনো স্ট্রে ক্যাপাসিটর এখানে আর চার্জ এখানে আসতে পারবে না। তো এক হচ্ছে যে মিনিমাম সাইজ মসফেট ইউজ করা, দুই নম্বর হচ্ছে কি ইউজ ডামি ট্রানজিস্টর। ডামি ট্রানজিস্টর কি ইউজ করলো, এখানে একটা যে ট্রানজিস্টরটা আছে ঠিক সেম ট্রানজিস্টর এখানে ইউজ করব, কিন্তু এই ট্রানজিস্টরটাই আমি যে ক্লক দিয়ে অপারেট করতেছি এটাকে তার অপোজিট ক্লক দিয়ে অপারেট করব। তো ফলে হবে কি, এইখানকার CGD1 মনে করেন এখানকার যে চার্জিং, এটা ইন্টু ফাইটা হচ্ছে ভোল্টেজটা। তো CG1 প্লাস phi1 প্লাস এখানকার GD2 এখানে হচ্ছে -5, হচ্ছে ইনভার্টেড -5। এটা হবে চার্জিং হবে হয়তো এইদিকে, আর এটা চার্জিং হবে হয়তো এদিকে, উল্টা দিকে। এটা হবে চার্জ করবে, অ্যামাউন্টটা হয়তো চার্জ করবে, আর সেই সময় অ্যামাউন্টটা হয়তো ডিসচার্জ করবে। তো একটা চার্জিং করতেছে আর একটা ডিসচার্জিং করতেছে সেম ওয়্যারের মধ্যে। তো ফলে হচ্ছে কি এটা জিরো হয়ে যাচ্ছে। তো ফলে আমার এই যে ফিড থ্রোটা আর থাকলো না। তাহলে স্মল ক্লক সুইং V1টাকে আমি আমার এই যে phi1 যে একটা ইয়ে থাকে, phi1 একটা ভোল্টেজ থাকে না, এটা V1টা যদি খুব বড় না হয় তাহলে আমার চার্জিং ডিসচার্জিং, এই ফিড থ্রো চার্জিং ডিসচার্জিং খুব বেশি হবে না। কিন্তু আমাদের সাধারণত এই V1টা Vin এর চেয়ে বড় রাখতে হয়, আর নাহলে আমাদের এটা লিনিয়ারে থাকবে না, কারণ এই রিলেশনটা তখন দ্বারা রাখা যাবে না। কিন্তু এটাকে যতটুকু কম সম্ভব V1টাকে তত ছোট রাখলে, তো এই তিনটা মেথডে আমাদের ক্লক ফিড থ্রো দূর করা যায়। একটা হচ্ছে
স্মল সাইজ মসফেট, আর একটা হচ্ছে ডামি ট্রানজিস্টর, আর একটা হচ্ছে যে ক্লক সুইং স্মল করা। এই স্মল করার এই বড় একটা রিলেশন আসছে, আপনারা দেখে নিতে পারেন যে ভি ইন লেস দেন ভি ওয়ান, এখানে বলা হয়েছে ভি ইনটা যদি অনেক ছোট থাকে তাহলে ভি ফাই ওয়ানটা 0 থেকে ভি ওয়ানে চলে গেল, ওই সময় ভি ইনটাকে ভি ইনটা চার্জিং করা, এটাকে চার্জিং করা, সি ওয়ানকে চার্জিং করবে এইভাবে। সি তো লিনিয়ার হবে না, আস্তে আস্তে উঠবে। তো এটা ফট করে অন হইলো, কিন্তু এটা আস্তে আস্তে উঠলো। কিন্তু এই ভি ইনটা সবসময় এর থেকে ছোট, ভি ওয়ান থেকে ছোট থাকবে, ভি ওয়ান থেকে ছোট থাকবে, কারণ আমার ভি ওয়ান মাইনাস ভিটি, ভিজিএস মাইনাস ভিটি থেকে ভিডিএসটা হইতে হবে, লিনিয়ার রাখার জন্য এটা কম থাকতে হবে। আর ইফ ভি ইন ইকুয়ালস টু ভি ওয়ান যদি সমান হয়, হোয়াট ইজ ভি আউট, তখন এটা দেখা যাবে যে কম থাকে। এখানে এই রিলেশনটা করা হয়েছে, এখানে সিএইচ, এখানকার এটা হচ্ছে ভি ওয়ান, ফাই ওয়ানটা ভি ওয়ান পর্যন্ত গেছে, আর ভি ইনটা ভি ওয়ানের সমান ধরা হয়েছে। সমান ধরা হইলে সিএইচ সমান হচ্ছে, এই সিএইচটা হবে ডিভি আউট বাই ডিটি জাস্ট আইডি ওয়ান। আইডি ওয়ানটা যেহেতু স্যাচুরেশনের, যেহেতু দুইটা সমান হয়ে গেছে, ভি ইন আর ভি ওয়ান যদি সমান হয় তখন এই ট্রানজিস্টরটা স্যাচুরেশনে থাকবে। তো এটাকে পরে ইন্টিগ্রেট করে বেরিয়ে আসবে যে ভি আউট ওয়ান ভি ওয়ান মাইনাস ভিটি, তার মানে ম্যাক্সিমাম ভি ওয়ান মাইনাস ভিটি পর্যন্ত ভি আউটটা হইতে পারবে, ভি আউটটা আমরা ভি ওয়ান পর্যন্ত যাইতে পারবে না। তার মানে যেহেতু ভি ওয়ানটা ভি ইন সমান, তার মানে আমি ভি ইন যদি ইনপুটে থাকে, ক্যাপাসিটর চার্জিং হয়ে ভি ইন পর্যন্ত যাইতে পারবে না, ভি ইন এর চেয়ে ভিটি পরিমাণ কম থাকবে। এই যে ভি ইনটা হবে কি ভি ওয়ান মাইনাস ভিটি, ভি ওয়ানটা এখানে ভি ইন ধরা হয়েছে, এই যে ভি ওয়ানটাই ভি ইন ধরা হয়েছে, দুইটা এখানকারটা আর এখানকারটা সমান যদি হয় সাপ্লাই ভোল্টেজ, তাইলে আমাদের আউটপুট ভোল্টেজ ম্যাক্সিমাম ভি ইন মাইনাস ভিটি পর্যন্ত যাইতে পারবে, এর চেয়ে বেশি যাইতে পারবে না। তো এই জন্য চেষ্টা করা হয় যে ভি ওয়ানটা ভি ইন এর চেয়ে বড় থাকে যাতে। তো এই সমস্যাটা আমার পিমসের বেলায়ও ঠিক এরকমই উল্টা, এটা ম্যাক্সিমাম ভিটি পর্যন্ত যায়, 0 পর্যন্ত যায় না। এই জন্য করা হয় কি, দুইটা ফ্যাটকেই ক্রস কাপল করা হয়, করলে তাহলে দুইটার কম্বিনেশনে রেজিস্ট্যান্সটা ফ্ল্যাট থাকে, এখানে রেজিস্ট্যান্সটা ফ্ল্যাট আছে, আর ওনটা ফ্ল্যাট থাকে। আর নাহলে আর ওনটা একটার জন্য এখানে এসে এটা এতটুকু হয়ে যায় ভিটির আগ পর্যন্ত, এরপরে আর বাড়তে দেয় না। আর পিমসের বেলায় এর এদিকে আর আসতে দেয় না। তো ফলে হয় কি, দুইটাকে কম্বাইন করলে একটা আরেকটাকে কম্পেনসেট করে আমরা এইভাবে একটা অলমোস্ট স্ট্রেইট লাইন রেজিস্ট্যান্স পাইতে পারি। এখানে এইগুলা সব পরিষ্কারভাবে লিখে লিখে বলে দেওয়া আছে। তো আজকে আমাদের এই পর্যন্তই। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? তো এইখানে হলো কি, আমাদের রেজিস্ট্যান্সকে আমরা সুইচ ক্যাপাসিটর দিয়ে পাল্টাইয়া আমাদের ডিজাইনগুলো করলাম। ফলে হইল কি, আমাদের শুধুমাত্র ট্রানজিস্টর দিয়েই সবকিছু করা হচ্ছে, অন্য কিছু এখানে নাই। অন্য কিছু যেমন মনে করো এটা তৈরি করলাম, এটার মধ্যে সবই ট্রানজিস্টর, এটা তৈরি করলাম সবগুলোই ট্রানজিস্টর, কোনো রেজিস্ট্যান্স কিছু নাই। তো ফলে সিমস সার্কিট, অ্যানালগ সিমস সার্কিট, শুধু সিমস দিয়েই আমরা ট্রানজিস্টর দিয়েই সবকিছু করতেছি। তো এই জন্য এই স্যাম্পলিং করে করে রেজিস্ট্যান্সকে বদলাইয়ে দিয়ে আমরা ইন্টিগ্রেটর, তারপর ডিফারেন্সিয়েটর, তারপরে এখানে আছে ইউনিট বাফার। আমাদের সিলেবাসে এই দুইটা আছে দেখে আমি এই দুইটা পড়াইছি, ইউনিট বাফার আর ইন্টিগ্রেটর আছে। যে কোনো আমরা অ্যাপ্লিকেশন সিমস সার্কিটে আইসির মধ্যে আমরা তৈরি করতে পারি রেজিস্ট্যান্স ইউজ না করে। তো ফলে আমাদের ডিজাইনটাও সহজ হয়, আবার ফেব্রিকেশনটাও সহজ হয়। ফেব্রিকেশনের জন্য আমার কোনো চিন্তা করতে হয় না, শুধু ট্রানজিস্টর তৈরি করাটা ঠিক মতো করতে পারলে একুরেটলি, তাহলে আমার সব কিছু ঠিক হয়ে যায়। তো
তো কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমরা আগের ক্লাসের যে রেকর্ডিং গুলো পাঠাইছি ওইটাও দেখে নিও, এটাও দেখে নিও। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা ছিল। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার ওই তো আমি আপনাকে মেইল করছিলাম আমার কুইজের মার্কস নিয়ে, আমার আইডি 49। তো তোমার কিছু পাঠাইছি না? জি স্যার, আপনি তো বলছেন, কিন্তু স্যার ওই তো স্যার গুগল ডক্স যেটা আপনি পাঠাইছিলেন মানে কুইজের যে রেজাল্ট ওখানে ঠিক হয়নি, তো এই জন্য স্যার কনফার্ম হতে চাচ্ছিলাম যে ওটা মানে ঠিক হয়েছে কিনা। ও, তোমার মেইল করি নাই? না, মানে তোমাকে না স্যার তোমাকে তো তোমাকে তো মেইল করে বলছি যে আমি টেক কেয়ার করছি। জি স্যার, হ্যাঁ ওখানে হ্যাঁ, মেইল ওইটা করে বলছেন। ওইটা আমি ঠিক করে মানে বলছি, যে আমার হ্যাঁ রেকর্ডে ঠিক মানে করা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, আজকে এখানে এই পর্যন্তই। আমি দেখি এর মধ্যে আবার আরো একটা প্রি রেকর্ডের কিছু একটা দেওয়া যায় কিনা, দিয়ে দিব ইনশাল্লাহ। তো তোমরা এগুলো পড়ে নিও কিন্তু। আর পরীক্ষাও একটা মনে হয় শিগগিরই নিব, তো নেক্সট ক্লাসে জানাই দিব ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।